ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহাত। দর্শক, সম্প্রতি মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ, ফলে সংকটে পড়ে পুরো সরবরাহ ব্যবস্থা। এতে প্রতিদিন যেখানে এই দুই টার্মিনাল থেকে ১০৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতো, সেখানে তা এখন নেমে এসেছে মাত্র ৫০ কোটি ঘনফুটেরও নিচে। এছাড়া তিতাস গ্যাসের সরবরাহ ব্যবস্থায় আছে ঘাটতি। প্রতিষ্ঠানটি থেকে ১৯০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ১১৫ কোটি ঘনফুট। সব মিলিয়ে দেশে দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ ২১৫ কোটি ঘনফুটেরও নিচে, ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৪%, যা প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শিল্প খাতে। গ্যাস নির্ভর শিল্প কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। দর্শক, এসব নিয়েই আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতার আলোচনার বিষয় গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্প খাত সমাধান কি। আলোচনায় আমাদের সাথে যুক্ত হবেন বিজিএম এর স্ট্যান্ডিং কমিটি অন ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান আক্তার হোসেন এবং যুক্ত হবেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান রানা। আমরা দুজনকে স্বাগত জানাবো, কিন্তু তার আগে আমরা একটু গ্যাসের যে সংকটের কথা এতক্ষণ শুরুতে আপনাদেরকে বললাম, যে পরিসংখ্যান দিলাম, সেই চিত্র আসলে রাজধানীতে কতটা প্রভাব পড়েছে তার একটু আমরা মাঠের চিত্রটা জেনে আসবো। আমাদের সহকর্মী ইউসুফ আছেন, দেখছি একটা সিএনজি পাম্পে তিনি দাঁড়িয়ে আছেন। ইউসুফ, কেমন দেখছেন এই যে সংকট? মহেশখালী এলএনজি টার্মিনালে একটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কবে নাগাদ সেটি আসলে ঠিক হবে? যদিও পেট্রো বাংলা বলছে ১০-১৫ দিন লাগবে, কিন্তু ইতিমধ্যে তো আসলে ৪৪% ঘাটতি প্রতিদিন আমাদের চাহিদার বিপরীতে। এই ঘাটতির প্রভাব আসলে রাজধানী শহরে কতটা প্রকট, কেমন দেখছেন? হিমাদ্রি, আপনি যেমনটা বলছিলেন যে মহেশখালীতে একটি এফএসআরও নষ্ট হওয়ার কারণে এই সংকটের মাত্রাটা বেড়েছে, কিন্তু এই যে গ্যাসের সংকট সেটি কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশে শুরু হয়েছে এবং এটি বিশেষজ্ঞরা যেটি বলেন যে আমদানি নির্ভর নীতির কারণে কিন্তু এই সংকটটি তৈরি হয়েছে। এবং আমরা সিএনজি ফিলিং স্টেশনে যে আপনি চিত্রটি দেখছেন সেটি গ্রাহক পর্যায়ের একটি চিত্র আপনি দেখছেন, যে একটি লম্বা লাইন এবং এখানে দাঁড়িয়ে তারা গ্যাস নেওয়ার জন্য লম্বা সময় অপেক্ষা করছেন। আগে যেখানে একটি সিএনজিতে একেবারে ৩০০ থেকে ৪০০ টাকার সিএনজি পেতেন, এখন তারা কিন্তু পাচ্ছেন ৫০ থেকে ৬০ টাকার গ্যাস পাচ্ছেন, তাও ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এই গ্যাসটি তারা পাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভোগান্তিতে দাঁড়িয়ে অনেকটা পেটের দায়ে কিন্তু তারা এই সিএনজি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এখানেও কিন্তু তারা দিনে যদি ২ বার গ্যাস নিতে যান তাহলে তাদের দিনটি কিন্তু প্রায় ৪ থেকে ৬ ঘন্টা এখানেই কেটে যায়। পরবর্তীতে যাত্রী পরিবহনের যে কাজ সেটিও তারা ঠিকমতো করতে পারে না এবং মালিকের যে পাওনা, মানে প্রতিদিনের যে পাওনার টাকা সেটিও তারা ঠিকমতো দিতে পারেন না। এটি কিন্তু তারা বারবারই বলছেন। আপনি যে গ্যাস সংকটের সমাধানের কথা বলছিলেন, এফএসআরইউটি কিন্তু ঠিক হতে আরও বেশ সময় লাগবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবারই কিন্তু এই কথাটি বলা হচ্ছে। আমরা শুধু এখানে যে সিএনজি যারা নিতে আসেন গ্রাহকদের যে চিত্র সেটি কিন্তু আমরা ক্যামেরায় দেখতে পাই। যারা সিএনজি পাম্প মালিক তাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই যে একটি সিএনজি পাম্প, এই পাম্পে ১৫ পিএসআই গ্যাসের চাপের দরকার হয় এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের চুক্তিতেই কিন্তু তারা সিএনজি পাম্প করেছেন ২০০৫-৬ সালের দিকে। এরপরে তারা গত প্রায় ৬ মাস যাবৎ তারা এই গ্যাসটি একেবারেই কম পাচ্ছেন, যেটি ৫ থেকে ৬ পিএসআই ছিল এবং এই সংকট তৈরি হওয়ার পরে সেটি আরও অনেক কমে এসেছে, ১%-ও কম, মানে প্রায় ০.৫০% পিএসআই গ্যাসের চাপ তারা পান। ফলে তারা গ্রাহকদেরকে এই গ্যাস যতটুকু প্রয়োজন সেটি দিতে পারছেন না, ফলে এই সংকটই তৈরি হয়েছে। এর ফলে যেটি হয়েছে যে যেমন একদিকে সিএনজি পাম্পের যারা গ্রাহক তারা যেমন বিপদে পড়েছেন, একই সাথে সিএনজি পাম্পের যে ৫ শতাধিক মালিক সারা দেশে তারাও কিন্তু একটি বিপদে পড়েছেন এবং তারা আমাদেরকে বলছেন যে গত প্রায় ৫-৬ মাস যাবৎ প্রতিটি সিএনজি পাম্পে তাদেরকে লোকসান দিতে হচ্ছে এবং সেটির পরিমাণ কোনো ক্ষেত্রে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত লোকসান দিতে হচ্ছে। এবং এই মাসে যে চিত্রটি তৈরি হয়েছে গ্যাসের, তাতে তাদের লোকসানের অঙ্কটা যে কত বড় হবে সেটি নিয়েও তারা কিন্তু একটি বড় দুশ্চিন্তার মধ্যে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই চিন্তার ভাঁজটা কেবল বাড়ছে, কমার কোনো আপাতত সুযোগ নাই, স্বস্তির কোনো তথ্য নেই। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা রাজধানীর আসলে সিএনজি স্টেশনগুলো চিত্র আমরা
জানার চেষ্টা করছিলাম। দর্শক, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজিএম স্ট্যান্ডিং কমিটি অন ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান আক্তার হোসেন। আক্তার হোসেন, আপনাকে স্বাগত ইসলাম ব্যাংক তালিখাতায়। আপনাকেও স্বাগতম। আমরা যেমনটি বলছিলাম যে আসলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্প খাত, সমাধান কি। আসলে আমরা সমাধানের পথ খুঁজে, শুধু আমরা না, পুরো রাষ্ট্রযন্ত্র আসলে সমাধানের পথের জন্য হন্য হয়ে ঘুরছে। আপনার কাছ থেকে যে বিষয়টি জানার, একে তো নানামুখী সংকট আছে পোশাক খাত, সে ছাড়া অন্যান্য শিল্প কারখানাগুলো, তার উপর গ্যাস সংকট, দীর্ঘদিনের সংকট, সেটা হয়তো এখন একটু প্রকট আকার ধারণ করেছে। চাহিদার বিপরীতে ঘাটতি 44% প্রায়। আসলে বাস্তব চিত্রটা কি, একটু আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাই। আপনি দেখেন, ইন্ডাস্ট্রির, আমাদের দেশ একটা ডেভেলপিং কান্ট্রি এবং আমরা ইন্ডাস্ট্রিতে ডে বাই ডে ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতেছি। সেটা আমাদের গভর্নমেন্ট থেকে এবং আমাদের স্টেক হোল্ডারের কাছ থেকে সবাই চেষ্টা করতেছে ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু একটা ইন্ডাস্ট্রি, একটা দেশের ইন্ডাস্ট্রি চালানোর জন্য মূল যে চাবিকাঠি সেটা হলো আপনাদের জ্বালানি, সেটা ইলেকট্রিক এবং গ্যাস, দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খাত। যে খাতটাকে, এই খাতটা না হলে কখনো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে না, ইন্ডাস্ট্রি ভালো চলবে না। আমরা আমাদের বিগত কয়েকটা দিন থেকে যে পরিমাণ সাফারার হচ্ছি এই গ্যাসের জন্য, আমাদের অনেকগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি গ্যাসের জন্য আপনার ওয়াশিং করতে পারতেছে না, গ্যাসের জন্য ফিনিশিং করতে পারতেছে না, গ্যাসের জন্য ডাইং চালাতে পারতেছে না। এই এই না চালানোর কারণে আমাদের গতকাল অনেকগুলি ফ্যাক্টরি মালিক আমাকে ফোন দিয়েছেন এবং অনেকগুলি ফ্যাক্টরি বন্ধের যে অবস্থা দেখছি, এটা একটা মারাত্মক ন্যাশনাল ক্রাইসিস হিসাবে আপনি বলতে পারেন। বিকজ এই ক্রাইসিসের জন্য, এই গ্যাসের জন্য আমাদের এক্সপোর্ট অনেকটাই কমে যাবে এবং আমরা ওয়ার্কারের পেমেন্ট করতে খুব কষ্ট হবে, পেমেন্ট করতে পারবো কিনা আদৌ জানি না। ব্যাংকের লায়াবিলিটি বেড়ে যাবে এবং গার্মেন্টস মালিকরা তখন প্রচন্ড বিপদে পড়বে, যেটা আমাদের ইম্প্যাক্ট করবে ওয়ার্কারের উপরে। আমাদের শ্রমিকরা ঠিকমতো বেতন পাবে না, আনরেস্টের সম্ভাবনা থাকবে। সেই জায়গাটায় যদি গভর্নমেন্ট সঠিকভাবে চিন্তা একটু, আমার অনুরোধ যদি করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, যেন তারা শিল্প খাতকে প্রায়োরিটি দিয়ে, ডেফিনেটলি একদিনে কখনো কোনো এত বড় ন্যাশনাল ক্রাইসিসকে সমাধান করা যাবে না, তারপরেও আমার অনুরোধ থাকবে রেসপেক্টিভ যে আমাদের মন্ত্রণালয় আছেন এবং যে গভর্নমেন্ট আছেন, তারা যেন অন্তত প্রায়োরিটি বেসিস কাজটা করে দেশের যেই শিল্পটাকে সাপোর্ট দিলে দেশের রেমিটেন্স খাত বলেন, অর্থনৈতিক খাতটাকে একটু ধরে রাখার সম্ভব, সেটাকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত আমি মনে করি। এবং সে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার আমাদের দেশে, যে আমরা কিভাবে জ্বালানি সংকট থেকে উত্তোলন হইতে পারবো, সেটাও দীর্ঘ একটা পরিকল্পনা দরকার, যেটার মধ্যে থাকতে হবে সঠিক পলিসি এবং কিভাবে করা যাবে একটা ভালো পলিসি মেকিং করা দরকার, যেটা অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, উনি অলরেডি স্টেক হোল্ডার মিটিং করেছেন এবং তাদের সাথে আলোচনা করেছেন, দীর্ঘমেয়াদী প্ল্যান করেছেন, বিজিএমের সাথে বসেছেন, অন্যান্য স্টেক বসেছেন, চেষ্টা করতেছেন। বাট এখন যে ন্যাশনাল ক্রাইসিস যেটা হচ্ছে, এইটাকে সমাধান দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে যেন আমরা ইন্ডাস্ট্রিকে সেভ করার জন্য অন্তত ওই জায়গাটার জন্য একটু সরকার সাপোর্ট দেয় এবং বিভিন্ন যে সমস্ত সিএনজি পাম্পগুলি আছে তাদের কাছ থেকে যেন অন্তত এই সিএনজি গ্যাস যতটুকু লাগে ইন্ডাস্ট্রিতে, সেটাকে অন্তত রেশনিং করে হোক এবং ডিরেক্টলি হোক, যেন দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়ে অন্তত আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে এবং আমাদের শ্রমিক ভাই বোনেরা আছে, তাদের সঠিক বেতনটা সঠিক, অর্থাৎ রেশনিং করে হলো যেন শিল্প খাতটাকে বাঁচিয়ে রাখা যায়, আপাতত অক্সিজেনের মতো দেওয়া যায়। কিন্তু আরেকটি প্রশ্ন, উত্তর আপনার কাছ থেকে নিব, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আপনারা বলছেন বা প্রায় সময় বলা হয়ে থাকে, আসলে সরকার আসে, সরকার যায়, রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রথম সবচেয়ে বড় অভিজ্ঞতা আসে শিল্প খাতে। এই গ্যাসের সংকট কিন্তু আজকে নতুন নয়, আপনারা ব্যবসায়ী যারা আছেন দীর্ঘদিন ধরে সেই দাবি করে আসছেন, কিন্তু এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু আর শেষ হয় না সরকারের। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দীর্ঘসূত্রটাই পড়ে, সেটা দীর্ঘতর হয় কেন? এই দীর্ঘসূত্রিটা কেন আসলে? এইটা হচ্ছে, এটা বলতে পারেন আপনারা, আমাদের সঠিক নেতৃত্বের অভাব, সঠিক জায়গায় সঠিক লোকের অভাবের কারণে এটা হচ্ছে। যেই লোক যেই কাজটা, যেই নেতৃত্বে আসবেন না কেন আমাদের দেশে, লিডারশিপ যদি ভালো থাকেন এবং সে যদি তার লিডারশিপ দিয়ে দেশপ্রেম থাকেন, দেশের প্রতি যদি তার দেশাত্মবোধ থাকে, দেশের জন্য উন্নয়নের চিন্তা করে, তাহলে এটা সম্ভব দীর্ঘমেয়াদী প্ল্যানটাকে সাকসেসে আনা। আমরা যদি শুধু এটাকে, আমাদের দেশে গ্যাসের যে পরিমাণ ছিল এতদিন, এটাকে আরো ইমপ্রুভ করা, আমাদের বিগত সরকারগুলিকে সঠিক প্ল্যান না করার কারণেই এই সংকটটা আস্তে আস্তে তীব্রতর হয়েছে।
নতুন যে গভর্নমেন্ট আসছেন তারা তো অর্থাৎ একদিনই জনগুরুত্বপূর্ণ এই জায়গায় দেশের শিল্প খাত বিবেচনায় এই জায়গায় যে পরিমাণ আসলে লিডারশিপের দরকার ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য, সেই প্রসেসটা আসলে হয়ে ওঠেনি এখন পর্যন্ত। আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। সেই সাথে দ্বিতীয় পর্যায়ে আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হবেন, মোহাম্মদ আনিসুর রহমান রানা। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিকাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্প খাত, সমাধান কি? আলোচনায় বিরতির পর আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান রানা। আনিসুর রহমান রানা, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক তালিকাতে। আমরা বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটা বলছিলাম যে আসলে গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্প খাত, সমাধান কি? আসলে আমদানি নির্ভর জ্বালানির কথা আমরা বলছি, গ্যাসের উৎস থাকা সত্ত্বেও অতিরিক্ত আমদানি নির্ভরতা মানে হয়ে পড়ার কারণটা কি আসলে? কারণটা হচ্ছে যে আমাদের ধরেন যে এই সংকটটা তো আসলে একদিনের সংকট নয়, বিগত সময়ের পুঞ্জীভূত অনেকগুলো সংকটের বহিঃপ্রকাশ হচ্ছে এটা। যে বিগত সময়ে যথাসময়ে আপনার দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য কূপ খনন কিংবা অনুসন্ধান ওভাবে হয়নি। এ কারণে আজকের এই সংকটটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের এলএনজি নির্ভরতা বৃদ্ধি পেয়েছিল। এর কারণে আপনার একটা গ্রিডে বা একটা জায়গায় সমস্যা হলে সেটা সব জায়গায় প্রভাব পড়ছে, যেহেতু আমাদেরটা বহুমুখী ব্যবস্থা নয় এখন পর্যন্ত। কিন্তু সমাধানের জন্য যেটা হচ্ছে যে এখন থেকে আমার বর্তমান সরকার, আমি যেটা দেখেছি খুবই পজিটিভলি আমি দেখছি যে বর্তমান সরকার কিন্তু নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে, এবং এই সমস্যাটা কিন্তু একদিনের সমাধান হওয়ার নয় আসলে। তো আপনি দেখেন, বর্তমান সংকটটা কাটানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কিন্তু উনি ফোনে আলাপ করেছেন এবং সহযোগিতা কামনা করেছেন আনোয়ার ইব্রাহিমের সাথে। আর এছাড়া আপনি যেটা বললেন, আইএসইউআরটি যেটা টার্মিনাল, সেটার কাজ চলছে, ইউকে এবং সিঙ্গাপুরের এক বিশেষজ্ঞরা কাজ করছে। সেটা যদি এর মধ্যে সমাধান হয়ে যায়, তাহলে হয়তো 300 মিলিয়ন ঘনফুট আমরা পেয়ে যাব, সাময়িক আমাদের একটা রিলিফ হবে। কিন্তু তারপরেও আমি মনে করি যে এটার সমাধানের জন্য আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, আমাদের অনুসন্ধান নীতি বাড়াতে হবে, এবং আমাদের কূপ খননের দিকে আরো বেশি নজর দিতে হবে। এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার আপনি 100টি কূপ খননের একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। এর বাইরে আপনি আমাদের চতুর্থ যে টার্মিনাল আছে সেই টার্মিনালটার জন্য কাজ করে যাচ্ছে। এর বাইরেও পিএসসি কন্ট্রাক্ট গুলো বা যে চুক্তিগুলো হয় আন্তর্জাতিক চুক্তি, সেগুলোকে আকর্ষণীয় করে ইন্টারন্যাশনাল দরপত্র আহ্বানের প্রক্রিয়া অলরেডি চলমান। এবং এর বাইরেও বিকল্প দেশ থেকে আপনার কিভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে আমার জানা মতে, এবং আমার যেহেতু এই লাইনে কাজ করা হয়, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী একদম নিরলস ভাবে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখি যে আসলে বিগত দিনগুলোতে আপনি যে কথাটি বললেন যে 100টি কূপ খননের কথা হচ্ছে, চতুর্থ টার্মিনাল চালুর ব্যাপারে কথা হচ্ছে, সরকারের আন্তরিকতার আমরা অতীতেও দেখেছি, রাজনৈতিক সরকার যারাই এসছে এখন পর্যন্ত বা দেখেছি আন্তরিকতা কোনো ত্রুটিতে তারাই বলে নিরলসভাবে চেষ্টা করছে। কিন্তু দীর্ঘমেয়াদী একটা দীর্ঘসূত্রতা থেকে যায়, যেটা আমরা একটু আগে আক্তার হোসেনের বক্তব্য আমরা উঠে এসছে কথাগুলো। এটি আসলে কেন? সেটি কি আসলে আমলাতান্ত্রিক জটিলতা, নাকি দায়িত্বে যারা থাকে তাদের দায়িত্ববোধহীনতার কোনো সুযোগ তৈরি করে দেয়? যেহেতু আপনি একটা জায়গায় আছেন পরিচালক পদে, নিশ্চয়ই আপনি এই বিষয়টা আরো ভালো করে বলতে পারবেন। আপনার পর্যবেক্ষণটা নিশ্চয়ই আরো স্পষ্ট হবে এই জায়গায়। যে আমার যেটা মনে হচ্ছে, ধরেন কিছুটা ঘাটতি তো রয়েছিলই আগে গত সরকারের সময়। এখন আপনি বিএনপি সরকার যে এসেছে, আপনি কতদিন হয়েছে, আপনি তো সময় দিবেন না। হ্যাঁ, এই অবস্থায় তার মূল্যায়নের কোনো সুযোগ নেই। মূল্যায়নের কোনো সুযোগ নেই। এটা টু আর্লি টু সে এনি কমেন্ট। তো আমার যেটা মনে হচ্ছে যে নিরলস ভাবে, যেহেতু আমরা দেখছি আমাদের নিরলস ভাবে চেষ্টা করছে এবং চুক্তিগুলো করার চেষ্টা করছে, এবং আন্তর্জাতিক দরপত্রেও তারা জোরদার করেছে, এবং 100টি কূপের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটিতে খুবই জোরদার ভাবে কাজ চলছে। তো আমি বিশ্বাস করি এবং আশা করি যেভাবে আন্তরিকভাবে চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা এটার আমরা আপনার সাথে আশা রাখতে চাই আসলে, কারণ গ্যাস বাঁচলে হয়তো আমাদের শিল্প খাতগুলো, জ্বালানি ছাড়া আসলে আমাদের দীর্ঘমেয়াদী শিল্প যে বিপ্লবের কথা বলা হচ্ছে সেটিকে আসলে সাস্টেন করা যাবে না। আক্তার হোসেন, আপনার কাছে সবশেষ প্রশ্ন আমরা রাখতে চাই, সেটি হচ্ছে যে আমদানি নির্ভর জ্বালানি দিয়ে গ্যাসের রপ্তানি বাণিজ্য আসলে কতটা দীর্ঘমেয়াদী করা যাবে যদি আমরা স্বনির্ভর উৎস তৈরি করতে না পারি? এটা আমদানিকৃত গ্যাস দিয়ে আপনার শিল্পকে কখনো বাঁচানো যাবে না। এটা আপনার কস্টিং অনেক বেড়ে যাবে। পাশাপাশি এটা কি বলে, এটাকে শিল্পকে বাঁচাতে গেলে আমাদের নিজস্ব সোর্সিং বাড়াইতে হবে এবং আমাদের নিজস্ব দেশের সোর্সিং করতে হবে।
এটা ইমিডিয়েট করা উচিত। এবং তিতাস গ্যাসের বা গ্যাসের এখানে আমাদের যে গ্যাসের মধ্যে যে অপচয় আছে, এখনো যদি আপনি খুঁজে বের করেন, প্রচুর গ্যাস কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অপচয় হচ্ছে, যেটা দুর্নীতির মাধ্যমেই হোক আর সুনীতির মাধ্যমেই হোক, প্রচুর অপচয় হচ্ছে, সেটাকে রোধ করতে হবে। প্লাস গ্যাস সেক্টরে আমাদের যে দুর্নীতির যে বড় একটা আঁকড়া আমরা এর আগে থেকে সবসময় শুনে এসেছি, সেখান থেকে আমাদের দুর্নীতি মুক্ত করা যদি যায়, তারপরেও কিছুটা হয়তো আমরা সাস্টেইন করতে পারবো। এবং নতুন করে যেটা আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন, যে কূপকরণ বলেন এবং নতুন কোনো মানে খুঁজে বের করা, এইটার প্রতি খুব ডেডিকেটেড ভাবে আমার কাছে মনে হচ্ছে যদি লোকজনকে অ্যাসাইন করা হয় এবং দেওয়া হয়, তাইলেই দেশের শিল্প খাতকে টিকিয়ে রাখা সম্ভব। আমাদের দেশের আপনি একটা কথা বলি, আমাদের দেশের শিল্পকে টিকানোর জন্য আমাদের দেশে যেই পরিমাণ জনশক্তি আছে, এই জনশক্তি কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিকভাবে কাজে লাগাইতে অর্থাৎ পারি নাই। রিসোর্স আছে, কিন্তু আমরা সেটাকে হয়তো ঠিকভাবে মানে ঠিক জায়গায় সেটাকে তাদের ব্যবহার করতে বিগত পারছি না। আক্তার শুধু হোসেন এবং দুর্নীতির জন্য এবং আনিসুর রহমান আমাদের রানা, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলাম ব্যাংক তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।